নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, লাদাখে যে প্রোটেস্ট চলছে, অলরেডি 4 জন মানুষ মারা গেছেন, বিজেপির পার্টি অফিসে আগুন দিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং পুরো দেশ আন্তর্জাতিক স্তর পর্যন্ত সমস্ত নিউজ মিডিয়া কভার করছে, সারা পৃথিবী চোখ রাখছে, দেশ উত্তাল। কি হচ্ছে, কেন হচ্ছে এবং এর পিছনে কি কি ষড়যন্ত্র থাকতে পারে, এই গোটা ব্যাপারটা আজকে আমরা মূলত আলোচনা করব। তো এক এক করে বোঝা যাক। প্রথমে আমরা দেখে নেব জম্মু কাশ্মীর এবং লাদাখের ম্যাপটা। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সোর্স থেকেই আমি এই ম্যাপটাকে তুলেছি। দেখুন, আমরা সবাই জানি যে 2019 সালে 370 ধারা, যেটা জম্মু কাশ্মীরে এতদিন পর্যন্ত বলবৎ ছিল, সেটাকে তুলে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রস্তাব পেশ করেছিলেন। তারপর সেই দুদিন ধরে তুমুল বিতর্ক, লোকসভা রাজ্যসভা ভোটাভুটি এবং শেষ পর্যন্ত 370 ধারা রিমুভ হয়ে যায়। 370 ধারা রিমুভ হবার পর সেটা আলাদা স্টোরি। 370 কি কেন সেখানে আমরা যাচ্ছি না। 370 ধারা রিমুভ হবার পর এই যে জম্মু কাশ্মীর অঞ্চল বলে যে অঞ্চলটা এতদিন ধরে প্রচলিত ছিল, সেই অঞ্চলটাকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এই যে ছোট এলাকাটা, এটার নাম হয় জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আর এই যে গোটা বড় অঞ্চলটা, এটার নাম হয় লাদাখ, এটা একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক, এই যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, তার কারণ বিভিন্ন রকম আছে। কেন্দ্রশাসিত অঞ্চল কারণ কেন স্টেট বা রাজ্য করা হলো না, তার কারণ এই জায়গাটা তো খুব সেন্সিটিভ। এইদিকে পাকিস্তান, এইদিকে পাকিস্তান, এর মধ্যে তো খানিকটা পাকিস্তান ইল্লিগালি দখল করে রেখেছে, এইদিকে চীন। তো এই অঞ্চলটায় অল টাইম যাতে ইন্ডিয়ান সেনাবাহিনী ডিরেক্ট ডিফেন্স ফোর্স একেবারে কন্ট্রোলে রাখতে পারে, দরকার মতো পুরো অপারেশন চালাতে পারে, তো যদি কেন্দ্রের শাসনে থাকে ডিরেক্ট, তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত কাজটা হবে। ওকে, এবং যেহেতু খুব সেন্সিটিভ রিজিয়ন, চীন পাকিস্তানের মতো জায়গা রয়েছে, তো সেখানে কোনো রাজ্য না রেখে আপাতত কেন্দ্রশাসিত অঞ্চল রাখা হয়েছিল। অবশ্যই এখানে বলা হয়েছিল যে ভবিষ্যতে সঠিক সময়ে রাজ্যের মর্যাদা দেওয়া হবে। সেই সঠিক সময়ের কোনো সংজ্ঞা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেননি। এবার কেন দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, একটা করলেই হতো? তার কারণ এই যে লাদাখ অঞ্চল, এই লাদাখ অঞ্চলে জেনারেলি বুদ্ধিস্ট আদিবাসীদের বাস। 3 লাখ মতো জনসংখ্যা আছে এবং এর মধ্যে 97% মানে প্রায় পুরোপুরি তারা বৌদ্ধ ধর্মের অনুগামী এবং তারা আদিবাসী ট্রাইবাল কমিউনিটির মধ্যে পড়ে। এনাদের সবসময় বক্তব্য ছিল যে কাশ্মীর ভ্যালি, সেখানে শিয়া মুসলিম জনসংখ্যা, তাদের প্রাবল্য বেশি, জনসংখ্যার অনুপাত বেশি। তো এদের বক্তব্য ছিল যে আমাদের যে নিজস্ব বুদ্ধিস্ট সংস্কৃতি, কালচার, আমাদের সেটা রক্ষা করতে গেলে আমাদের আলাদা হতে হবে কাশ্মীর থেকে, এবং জম্মু কাশ্মীরের উন্নয়নের জন্য যে ফান্ড আসে সেইটা লাদাখ অঞ্চলে কম খরচ হয়, এই অঞ্চলে বেশি খরচ হয়ে যায়। আর এইটা হচ্ছে সেই কার্গিল অঞ্চল যেখানে যুদ্ধ হয়েছিল 1999। তো লাদাখের বাসিন্দাদের বক্তব্য ছিল এবং দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল চাই, রাজ্য চাই না, এবং আমাদের আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই, কাশ্মীরের থেকে আমরা আলাদা হব। দুটো দাবি পূরণ করে দেওয়া হয়েছিল। তো 2019-এ লাদাখের মানুষরা প্রচন্ড খুশি ছিলেন যে আমাদের দীর্ঘদিনের যে বক্তব্য, দাবি, সেটা মেনে নেওয়া হলো। এবার কি হলো? তাহলে হিস্ট্রি বোঝা গেল, 2019 থেকে আমরা শুরু করলাম। এবার যেটা হলো সেটা হচ্ছে লাদাখের মানুষরা ধীরে ধীরে বলতে শুরু করলেন যে না, আমরা খুশি না। দিয়ে প্রশ্ন করা হলো যে আপনারাই তো দীর্ঘদিন দাবি জানিয়েছিলেন, দুটো দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে খুশি না কেন? লাদাখের মানুষরা বলতে শুরু করলেন, নাম্বার 1, আমাদের স্টেটহুড দিতে হবে, আমাদের রাজ্য করে দিতে হবে, আমরা কেন্দ্রশাসিত অঞ্চল নেব না। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এই যে জম্মু কাশ্মীর, এটা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেওয়া হয়েছে, মানে ওখানে ভোট হয়।
ওখানে বিধানসভা তৈরি হবে, হ্যাঁ তার হাতে লিমিটেড পাওয়ার থাকবে, পশ্চিমবঙ্গ বিধানসভার যেরকম পাওয়ার অতটা পাওয়ার থাকবে না। ঠিক, এবার লাদাখে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেওয়া হয়নি। এটা যেমন দিল্লি কিন্তু বিধানসভা আছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মতো দিল্লি বিধানসভার ক্ষমতা নয়, কেন্দ্রশাসিত অঞ্চল প্লাস লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। জম্মু কাশ্মীরেও তাই, লাদাখ পুরোটাই কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা বা ওদের যে ভোট হবে রাজ্যের সেটা দেওয়া হয়নি। তো এরা ডিমান্ড করতে শুরু করলো এবার আমাদের রাজ্যের মর্যাদা চাই, লেজিসলেটিভ অ্যাসেম্বলি না, পূর্ণ রাজ্য চাই, যেমন পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম রাজ্য, আমরাও রাজ্য হব। নাম্বার 1। নাম্বার 2, এনারা বললেন যে সংবিধানের 6th শিডিউলে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। 6th শিডিউল কি? 6th শিডিউলে বলা আছে যে ভারতবর্ষের যারা আদিবাসী বা আদিবাসিন্দা তাদের সংস্কৃতি ইত্যাদি রক্ষার জন্য তাদের কিছু অটোনমাস বডির পাওয়ার দেওয়া আছে। যেমন আসাম বা নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যের কিছু কিছু ডিস্ট্রিক্টে, এরকম না যে পুরো আসামে, ঠিক আছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিস্ট্রিক্ট অটোনমাস বডি আছে। ডিস্ট্রিক্ট অটোনমাস বডি মানে কি? মানে ধরুন পুরো আসামে একটা নিয়ম চলে, আসামের ধরলাম দুটো ডিস্ট্রিক্টে ট্রাইবাল কমিউনিটির মানুষ থাকে বেশি, তাদের 6th শিডিউলের মধ্যে দেওয়া আছে জায়গাটা, তো তাদের যে ডিস্ট্রিক্টের অটোনমাস বডি, তাদের ওখানকার মানুষরা কমিটি মিলে যে আইন তৈরি করবে তাদের ডিস্ট্রিক্টের জন্য, সেই আইন ওখানে চলবে। হতে পারে রাজ্যের আইন অন্য, রাজ্যের আইন ওখানে চলবে না, যদিও তারা রাজ্যের মধ্যেই আছে। হলো, এইবার লাদাখ বলছে আমাদের গোটা রাজ্যটা, যেহেতু আমাদের রাজ্যে সবাই ট্রাইবাল অলমোস্ট, আমাদের পুরো 6th শিডিউলে দিয়ে দিতে হবে, আমাদের প্রচুর অটোনমি থাকবে। 3 নাম্বার, এনারা বলতে শুরু করলেন যে আমাদের যে নতুন রাজ্যটা তৈরি হবে লাদাখ, এখানে এখন একটাই এমপি সিট আছে, এখান থেকে লোকসভায় পার্লামেন্টে একজন যায় লাদাখের মানুষদের রিপ্রেজেন্ট করার জন্য। ওনারা বললেন যে না, আমাদের দুটো এমপি সিট চাই এবার, একটা হচ্ছে কার্গিলের জন্য, একটা হচ্ছে লের জন্য। এই কার্গিলের জন্য একটা আর এই লের জন্য একটা, মোট 1 আর 1 দুটো সিট চাই, আমাদের সিট এক্সট্রা চাই। 4 নাম্বার, ওনারা যেটা বললেন যে আমাদের রাজ্যের যারা ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে না, তো আমাদের এখানে একটা পিএসসি চালু করতে হবে, পাবলিক সার্ভিস কমিশন, যাতে করে লাদাখের ছেলেমেয়েরা বেশি বেশি করে চাকরি পেতে পারে। এবার পশ্চিমবঙ্গের পিএসসি দেখে লাদাখের শিক্ষা হচ্ছে না, পিএসসি হলে হবে না, অ্যাক্টিভ পিএসসি হতে হবে। আমাদের রাজ্যেও পিএসসি আছে, কিন্তু চাকরি হয় না মানুষের, জোকস অ্যাপার্ট। তো এই 4টে হচ্ছে দীর্ঘদিন ধরে ওনাদের দাবি। এবার এই সমস্ত দাবি নিয়ে এই যে মানুষটা, এনার নাম হচ্ছে সোনাম ওয়াংচুক, ইনি দীর্ঘদিন ধরে, ইনি বিশাল বিখ্যাত বড় মাপের মানুষ, পড়াশোনা জানা মানুষ, লাদাখের মানুষদের জন্য অনেক কিছু, উনি সায়েন্টিস্ট, উনি অনেক কিছু উদ্ভাবন করেছেন, ইনোভেশন করেন, পড়াশোনায় হেল্প করেন। ইনি গান্ধীজির মতো অহিংস নীতিতে লাদাখের মানুষজনকে নিয়ে অনশন এবং আন্দোলন করতে শুরু করে দিয়েছেন লাস্ট 5 বছর ধরে। 2019-এ এটা ঘটেছে, 2020 থেকে অনশন আন্দোলন শুরু, ঠিক। এবং এনার জীবনের ওপরই মোটামুটি বেস করে 3 ইডিয়টস সিনেমাটা হয়েছিল, ফুংসুক ওয়াংরু, আমির খান অভিনয় করেছিলেন, মনে করে দেখুন, ঠিক আছে। তো আসল চরিত্র হচ্ছে সোনাম ওয়াংচুক, এই বিজ্ঞানী ইনি। এবার এনার নেতৃত্বে মূলত আন্দোলন ইত্যাদি হচ্ছিল এই 4টে পয়েন্টের উপর দাবি করে, এবং কথা ছিল যে লাদাখের যে কমিটি, সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ বডি, তার সঙ্গে সরকারের 6ই অক্টোবর মিটিং হবে, এই আগামী 6ই অক্টোবর দুর্গাপুজোর পর। এইবার তার আগেই কি হয়ে গেছে, তার আগেই যেটা হয়েছে সেটা হচ্ছে 2 জন বয়স্ক মানুষ, তারা অনশন করছিলেন, শরীর খারাপ হয়ে যাওয়ার পর হসপিটালে ভর্তি করতে হয়। 2 জন অসুস্থ হয়ে গেছে, এই খবর রটতেই হাজারে হাজারে ছেলে মেয়ে, সাধারণ মানুষ, লোকজন তারা রাস্তায় নেমে আসেন এবং শুরু হয় চূড়ান্ত অরাজকতা। বিজেপি দলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, কারণ কেন্দ্র সরকারে বিজেপি আছে, এই সেই ছবি।
পুলিশ সেনাবাহিনীর যে গাড়ি, সেই গাড়িতে সরকারি সম্পত্তি, দেশের সম্পত্তি, আমার আপনার একটু একটু করে ট্যাক্স দিয়েছি সেই টাকায় কেনা গাড়িটা, সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এবং এমন মারাত্মক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, 4 জন মানুষ মারা যান, জীবন চলে গেছে, বেঁচে নেই, মারা গেছেন মানুষজন রাস্তায় নেমে, এবং 45 জন মানুষ আহত, এদের চিকিৎসা চলছে। তার মানে কি হয়েছে ভাবুন, 3 লাখ জনবসতি, প্রায় শুনশান এরিয়া। লাদাখ সবসময় শান্ত থাকে, বৌদ্ধ ধর্মের মানুষদের এলাকা, বুদ্ধিস্টরা জেনারেলি শান্তির পথে, ওভারঅল জেনারেলি ওইভাবে তো বলা যায় না, শান্তির পথে চলতে অভ্যস্ত, সেইখানে এই ঘটনা। তো স্বাভাবিকভাবে পুরো দেশের মিডিয়া এবং ওয়ার্ল্ড মিডিয়া এটাকে কভার করতে শুরু করে দিয়েছে। এবার বিভিন্ন রকম মতামত, কি ঘটেছে জানা গেছে, কেন ঘটেছে জানা গেছে। এবার এর পিছনে কারা রয়েছে, সাধারণ মানুষ এমনি রাস্তায় নেমে চলে এলো। সোনাম ওয়াংচুক বিজ্ঞানী মানুষ, বৈজ্ঞানিক গবেষণা ছেড়ে এমনি 5 বছর ধরে আন্দোলন করছেন। এই সমস্ত যখন খতিয়ে দেখা শুরু হয়, তখন একটা পলিটিক্যাল আর একটা ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেল, যারা জিওপলিটিক্স এক্সপার্ট এবং যারা পলিটিক্যাল এক্সপার্ট, তাদের আলোচনায় উঠে আসছে। কি সেই আলোচনা, সেটাও আমাদের বুঝতে হবে। যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন যে এটা জেএনজি রেভলিউশন নয়। অনেকে বলছে যে নেপালে যেরকম জেএনজি রেভলিউশন হলো, বাংলাদেশে যেরকম ছাত্র আন্দোলন হলো, লাদাখে ওরকম জেএনজি রেভলিউশন চলছে, জেএনজিরা, ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। আমি আপনাদের বলেছিলাম যে যারা আপনার এই মুহূর্তে ইয়াং, জাস্ট 20-25 বছর বয়স, তারা হচ্ছে জেএনজি। 2012 পর 2025 অব্দি যারা জন্মাচ্ছে তারা হয়েছে জেন আলফা, জেনারেশন আলফা। 2025 থেকে যারা এখন জন্মাচ্ছে নিউবর্ন বেবিরা, ওরা হচ্ছে জেনারেশন বিটা। ঠিক আছে, তো যাই হোক, এখন বিটা বাচ্চারা জন্মাচ্ছে। তার আগের 12-13 বছর ছিল জেনারেশন আলফা, আর তার আগে যারা জন্মেছে তারা হচ্ছে জেন জি, জেনারেশন জেড। কিন্তু পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন যে না, এরা পলিটিক্যালি মোটিভেটেড লোকজন এবং পলিটিক্যাল বা রাজনৈতিক ফায়দার জন্য দেশের মধ্যে অরাজকতা তৈরি করছে। এদের যারা এই তত্ত্ব বলছেন তাদের ব্যাকিং প্রমাণ কি দেখুন, মিন্ট থেকে আউটলুক ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া, নিউজ 18 থেকে হিন্দুস্তান টাইমস, সমস্ত জায়গায় এই খবর নিয়ে আলোচনা চলছে। এই যে এনাকে দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন কংগ্রেসের একজন এমপি, এক্সট্রিমলি সরি, কংগ্রেসের একজন কাউন্সিলর। ঠিক আছে, স্থানীয় কাউন্সিলর হয় না আপনার পাড়ায়, আপনার শহরে। এনাকে দেখা যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই প্রোটেস্টে, এই আন্দোলনে, এবং যেখানে আগুন লাগানো হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, মানুষ মারা গেছে, আহত হয়েছে, সেখানে কংগ্রেস কাউন্সিলরের উপস্থিতি, আজকাল ছবির যুগ, ক্যামেরায় সব চলে আসে। এইবার যারা কংগ্রেস বিরোধী দল তারা বলছে দেখে নিন প্রমাণ হাতে নাতে, বিজ্ঞানী আন্দোলন করছেন, কংগ্রেস কাউন্সিলর কোন বিজ্ঞানী, হাতে অস্ত্র নিয়ে চলে গেছেন। তো এটা পলিটিক্যালি মোটিভেটেড। ইনি কংগ্রেস কাউন্সিলর ফুংসগ স্ট্যানজিন সেপাগ, আমার উচ্চারণটা হয়তো ঠিক মতো হলো না, মাফ করবেন, স্বাভাবিক, লাদাখের মানুষদের নাম আমার বাঙালি উচ্চারণে আসবে না ওইভাবে। তো এই যেখানে বলছে উইপন ইন হিজ হ্যান্ড, হাতে অস্ত্র রয়েছে, ঠিক আছে। তো এইটা হলো পলিটিক্যাল অ্যাঙ্গেল, যে কিছুই না, 6ই অক্টোবর মিটিং সেটই ছিল, হঠাৎ করে মিটিং এর আগে লোকজন এরম রাস্তায় নেমে গেল কেন? তার কারণ ওখানে রাজনৈতিকভাবে ইন্ধন দেওয়া হয়েছে, মানুষকে কিছু একটা বুঝিয়ে দেওয়া হয়েছে, হই হট্টগোল তৈরি করা হয়েছে। এবং যারা এই তত্ত্বের সপক্ষে বলছেন তারা বলছেন যে দেখুন, রাজনৈতিকভাবে যেহেতু ভারতবর্ষে পরপর 3টে নির্বাচনে কংগ্রেস, রাহুল গান্ধীর দল, তারা যেহেতু হেরে গেছে, তারা এখন খুব করে চাইছে যে নেপালের মডেলে, বাংলাদেশের মডেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, যেহেতু ভোটে গণতান্ত্রিকভাবে জেতা যায়নি, সরকারকে চাপে ফেলতে, সরকারকে ফেলে দিতে, অরাজকতা তৈরি করতে দেশের মধ্যে। এবং এইটার সপক্ষে তারা আবার বলছে দেখুন, রাহুল গান্ধী কদিন আগে নিজের টুইটারে পোস্ট করেছিলেন যে জেনজি তারা সংবিধান বাঁচাতে নামবে বলে, এই সবভাবে জেনজিকে উস্কানি দেওয়া হচ্ছে। পলিটিক্যাল অ্যাঙ্গেল, পলিটিক্যাল
অ্যাঙ্গেল নিয়ে পলিটিক্যাল মানুষরা কথা বলছেন, ওই নিয়ে আমাদের কথা বলে লাভ নেই। নেক্সট কথা হচ্ছে জিওপলিটিক্স অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব। জিওপলিটিক্যাল এক্সপার্টরা অনেকে কি তত্ত্ব দিচ্ছেন। জিওপলিটিক্যাল এক্সপার্টরা বলছেন যে লাদাখে যেটা হচ্ছে সেইটা হচ্ছে সিআইএ বা আমেরিকার ডিপ স্টেটের কাজ। এবার এখানে আপনাকে বুঝতে হবে সিআইএ বা আমেরিকার ডিপ স্টেট ঠিক কিভাবে কাজ করে। দেখুন, ধরা যাক আমেরিকার ডিপ স্টেট বা সিআইএ তারা ঠিক করেছে যে শ্রীলঙ্কা, এরকম পৃথিবীর প্রত্যেকটা দেশে আমেরিকান ডিপ স্টেট আছে, সিআইএর এজেন্টরা আছে, তাদের অ্যাসেটরা আছে প্রত্যেকটা দেশে। যেখানে যখন দরকার পড়ে তারা চেষ্টা করে, কখনো সফল হয় কখনো হয় না, কারণ যে দেশে করছে সেই দেশেরও গোয়েন্দা সংস্থা আছে, কখনো তারা আটকে দেয়, কখনো সিআইএ জিতে যায়, দাবার খেলা। সিআইএ জেনারেলি কি করে, ধরুন শ্রীলঙ্কাতে সিআইএ কি করবে, 100 জন মানুষকে চুজ করবে, বিজ্ঞানী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শাসক দল, বিরোধী দল, আঞ্চলিক দল, ভালো ইনফ্লুয়েন্সার, জার্নালিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, প্রফেসর, পরিবেশ কর্মী, সমাজসেবী, ফেমিনিস্ট আন্দোলনের কোনো নেত্রী, কোনো সিনেমা মেকার, ডাইরেক্টর, প্রডিউসার, কোনো অ্যাক্টর, দেশের কোনো বড় আইকন, এইরকম 100 জনের একটা লিস্ট বানাবে যে ভাই এই 100 জন আমাদের কাজে আসতে পারে। এবার ধরা গেল, আমি উদাহরণ দিয়ে বলছি, যে এই 100 জনের ওপর আমেরিকা কি করলো, যে 10 কোটি টাকা করে ইনভেস্ট করো, তাহলে 100 ইন্টু 10 কোটি, 1000 কোটি বরাদ্দ হয়ে গেল। এই 100 জনকে 10 কোটি টাকায় কি করা হবে, আমেরিকায় ডাকা হবে, তাদের বলা হবে যে আপনি তো মহান বিজ্ঞানী, আপনি তো মহান প্রফেসর বা সাহিত্যিক, আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি, আপনি প্লিজ 5 দিন আমাদের অক্সফোর্ড আমেরিকার নয়, যাই হোক এরকম বড় কোনো আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে বা ইউরোপে পাঠিয়ে দিচ্ছি, অক্সফোর্ড, কেমব্রিজ, আমরা ওখানে কথা বলে দিচ্ছি, আপনি গিয়ে 5টা লেকচার দিন, আপনার সঙ্গে আমাদের দেশের বিশাল বড় একজন সাহিত্যিক, তিনি একদিন ডিনার করতে চান। তো আমেরিকা কাউকে সম্মান দিচ্ছে, সেটা তার কাছে বিশাল ব্যাপার, ওই জাতে উঠে যাওয়ার মতো ব্যাপার, ভাই আমেরিকা ডেকেছে। তো তাকে মোটামুটি নেক্সট 4-5 বছরের মধ্যে 2-3 বার আমেরিকায় ডাকা হবে, তাকে বলা হবে আপনি দেশে গিয়ে কিছু লিখবেন, ওটাকে আমরা বড় বড় ম্যাগাজিনে প্রকাশ করব, বিবিসি, রয়টার্স বা ইউরোপ, আমেরিকার বড় বড় যে সমস্ত সংবাদপত্র বা চ্যানেল আছে সেখানে আপনার মাঝে মধ্যে আমরা ইন্টারভিউ নেব। তো যে কোনো মানুষের খুব ভালো লাগবে, ভাই আমেরিকায় আমাকে দেখাচ্ছে। তো তার উপর 10 কোটি টাকা এরকম 100 জনের উপর খরচ করা হলো, এবং সিআইএ কে বলা থাকে যে যখন এই খরচটা করবে, রাতারাতি তো গিয়ে কাউকে প্রস্তাব দেওয়া যায় না, টাকা দেবো, আমাদের এজেন্ট হবে, আমাদের অ্যাসেট হবে, ওরকম তো হয় না। আস্তে আস্তে 5 বছর ধরে তাকে কিছু হালকা হালকা ক্লু দিতে চেষ্টা করবে যে তুমি কি কাজ করবে আমাদের সঙ্গে, তুমি কি ডিপ স্টেটের পার্ট হবে, ওরকম ডিরেক্ট বলবে না। আচ্ছা তোমার দেশে এটা হচ্ছে, তুমি কি ভাবছো বলো তো, দেখবে যে কার কার সঙ্গে সিআইএ এর থট প্রসেস ম্যাচ করছে। টাকা ওরা এমনি 100 জনের ওপর লাগিয়ে রেখেছে, টাকার ওদের কোনো কমই নেই। দেখা গেল এখান থেকে 10 জনকে খুঁজে পাওয়া গেল যারা সিআইএ এর ভালো রকম অ্যাসেট হতে পারে শ্রীলঙ্কায়। বাকি 90 জনের ওপর যে 10 কোটি করে খরচ হলো, 900 কোটি গেল, কিছু যায় আসে না, ওরা ওরকম ইনভেস্টমেন্ট করে দেয়। ওখান থেকে পাওয়া গেল 10 জনকে। এবার এই 10 জনকে নেক্সট 5 বছর আরো, এবার দেখা গেল এদের ওপর এবার খরচ করো 100 কোটি করে, নেক্সট রাউন্ড 1000 কোটির আবার ইনভেস্টমেন্ট। এদেরকে বলা হবে আচ্ছা আপনি কি করেন, আপনি এনজিও চালান, আমরা আপনাকে 50 কোটি ফান্ডিং দিচ্ছি, আপনি কাজ করুন শ্রীলঙ্কার মানুষের জন্য, আপনাকে আমরা ইউএনএ বক্তব্য রাখার ব্যবস্থা করে দিচ্ছি, আমেরিকার হাতে সেই সব পাওয়ার আছে, যান আপনি কি করবেন, ইউরোপের প্রত্যেকটা দেশে একটা করে বক্তব্য রাখবেন, আপনার টোটাল 15 কোটি খরচ হবে, আমরা দিয়ে দিচ্ছি আপনাকে। নেক্সট 5 বছরে সারা পৃথিবীতে এই 10 জনের পরিচিতি বাড়ানো হবে, এদেরকে হিরো বানানো হবে, সমস্ত মিডিয়া কভারেজ দেওয়া হবে, দেশের মধ্যে শ্রীলঙ্কার মানুষদের ফিল হবে আরে আমার দেশের গর্ব দেখেছো, কত বড় জায়গায় গেছে এই লোকটা। এবং এনাকে বলা হবে যে আপনি কোনো পলিটিক্সের ধারে কাছে থাকবেন না, আপনাকে দেশের মধ্যে প্রমাণ করতে হবে আপনি নিরপেক্ষ মানুষ, কারণ
ইনি যদি নিরপেক্ষতা প্রমাণ করে দেন, যখন আসল সময় আসবে ইনি যদি কিছু বলেন, তখন দেশের মানুষ মনে করবে তাই তো, এ তো ভালো লোক, সারা জীবন দেখছি নিরপেক্ষ লোক, বাচ্চাদের বিনা পয়সায় পড়ায়, চাষিদের উপকার করে, সমাজ সেবা করে, দুস্থ মানুষকে বস্ত্র দেয়, মেডিকেল ক্যাম্প করে, না 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 এই লোকটা খারাপ হতে পারে না, এ তো ভালো। তাহলে 100 কোটি খরচ করে 5 বছর ধরে একজনের করে মোট 10 জনের 1000 কোটি টাকার ইনভেস্টমেন্টে ইমেজ তৈরি করা হলো দেশে এবং বিদেশে। এবং এই 5 বছরে সিআইএ আরো নিশ্চিত হলো এদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে যে কোন 5 জন ফাইনাল অ্যাসেট হতে পারবে সিআইএর। আবার রাউন্ড 3তে চলে এলো 10 বছরের পরিশ্রমে এই 5 জন সিআইএর ফাইনাল এজেন্ট। এদের থট প্রসেস আমেরিকার ডিপ স্টেটের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে এবং আমেরিকার ডিপ স্টেট কথা বলে বুঝে গেছে যে এরা পুরোপুরি আমেরিকার হাতে চলে এসছে, এদেরকে এবার যা বলা হবে এরা করে দেবে। এইবার নেক্সট এই 5 জনের ওপর হয়তো আমেরিকা নেক্সট 20 বছর ধরে 500 কোটি করে খরচ করবে, ফান্ডিং দেওয়া, মিডিয়া কভারেজ দেওয়া, হিরো বানানো, সব রকম, বিদেশে বিভিন্ন বক্তব্যের ব্যবস্থা করে দেওয়া। এবার আমেরিকা নিজেও জানে যে হতেই পারে এদের মধ্যে 3 জন সারা জীবনে কোনো কাজে এলো না আমেরিকা যে উদ্দেশ্যে টাকা খরচ করলো, ঠিক আছে, এরকম না যে সবাই কাজে আসবে। এর মধ্যে হয়তো একজন ছিল যে হচ্ছে পরিবেশ কর্মী। এইবার আমেরিকাও জানে না কবে কাজে লাগবে। আমেরিকা হয়তো দেখছে যে 20 বছর পর সরকার পাল্টায়, ডিপ স্টেট একই থাকে, এই জন্য বলা হয় 20 বছর পর শ্রীলঙ্কায় একটা মারাত্মক প্রজেক্ট তৈরি হচ্ছে, একটা মারাত্মক গুগলের মতো কোম্পানি তৈরি হচ্ছে, হঠাৎ করে শ্রীলঙ্কা ফুলে ফেপে উঠছে, যে কোম্পানি গুগলকে হারিয়ে দিতে পারে। কিন্তু কোম্পানিটা কোথায় হচ্ছে? একটা শ্রীলঙ্কায় বিশাল বড় জঙ্গল ছিল, সেই জায়গা পুরো পরিষ্কার করে বিশাল বড় কোম্পানি, আচ্ছা ওরম আইটি কোম্পানি তৈরিতে তো বেশি জায়গা লাগে না, ধরুন একটা বিশাল বড় গাড়ি কারখানা হচ্ছে, যেটা তৈরি করতে 1000 একর জায়গা লাগবে। আমাদের সিঙ্গুরে যে জায়গাটা লাগতো টাটার, 1000 একর মানে বড় জায়গা, গাছ কাটা হচ্ছে। এইবার সিআইএ দেখবে এই কে আছে গাছের সঙ্গে রিলেটেড শ্রীলঙ্কায়, ওই যে পরিবেশ কর্মী আছে, পুরো সিআইএর লোক, সারা দেশ ওকে মানে, হ্যাঁ সারা দেশ মানে, পুরো ইন্টারন্যাশনাল স্ট্যাচার বানানো আছে, স্যার চলে যান আন্দোলনে। এবার উনি চলে যাবে, গিয়ে বসে পড়বে আন্দোলনে যে না 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 এখানে গাড়ি কারখানা বানানো যাবে না, এখানে গাড়ি কারখানা বানালে এতগুলো গাছ কেটে দেওয়া হবে, এই সরকার মুর্দাবাদ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ব্যাস। সারা দেশ জানে উনি ভালো লোক, ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করতে চলে আসবে, কারণ বিভিন্ন জায়গায় উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, জ্ঞানীগুণী মানুষ হিসেবে উনি কদর পান। দেশের বিভিন্ন মিডিয়াকে এবার বিশাল টাকা দেওয়া শুরু হবে, যে 500 কোটির ডিল, যাও গিয়ে সারাদিন কভার করো ওনার আন্দোলন, অন্য কিছু দেখিও না টিভিতে। বিভিন্ন মিডিয়া ওনার সম্পর্কে আরো ভালো ভালো বলতে শুরু করবে। আস্তে আস্তে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ডাক দেওয়া হবে, সবাই এসো দেশ বাঁচাতে, গাছ বাঁচাতে। ফেসবুক টুইটারে হ্যাশট্যাগ সেভ ট্রিজ মুভমেন্ট চালানো হবে, হাজার হাজার লাখ লাখ লোক ওখানে যাবে। সরকার ওদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়ে দেবে ফ্রাস্ট্রেটেড হয়ে। 2 জন ছাত্র মারা গেল, আমেরিকা চাইছিল এই 2 জন মারা গেল, মারা যাক 2 জন, ওদের কিচ্ছু যায় আসে না। পুরো দেশে এবার আগুন জ্বলবে, সমস্ত সরকারি ভবন আগুন লাগিয়ে দাও, সমস্ত কারখানা এই কোম্পানির আগুনে পুড়িয়ে দাও, কারণ 2টো জীবন চলে গেছে, দেশ ছারখার করে দাও, এবার কাজ শেষ। আমেরিকার লক্ষ্য ছিল শ্রীলঙ্কায় যেন এই গাড়ি কারখানাটা না হতে পারে, কারণ আমেরিকার গাড়ি কারখানা থেকে হয়তো বছরে আমেরিকার প্রফিট হয় 50,000 কোটি টাকা। আমেরিকা কত টাকা ইনভেস্ট করেছে শ্রীলঙ্কায়? ওই প্রথম রাউন্ডে 100 কোটি, পরে এই 1000 কোটি, পরের রাউন্ডে 1000 কোটি, 2000 কোটি, আর ফাইনাল আন্দোলন চলার সময় হয়তো আরো 5000 কোটি, 7000 কোটি, কাজ শেষ। 50,000 কোটির বিজনেস আমেরিকার বেঁচে গেল। এবং আমেরিকার পাপেট গভর্নমেন্ট এমন কেউ শ্রীলঙ্কার চেয়ারে বসলো, যাকে আমেরিকা বসিয়ে বলেই রাখবে, দেখো তোমায় বসাচ্ছি চেয়ারে, গাড়ি কারখানা করার ভূত যেন মাথায় না চাপে,
গাড়ি কারখানা করলেই তোমার বিরুদ্ধেও আন্দোলন তৈরি করে 2 থাপ্পড় মেরে তোমায় সরিয়ে দেবো, 2 সেকেন্ড লাগবে, লোক আমাদের ফিট করা আছে। বাট দেশের লোক বুঝতে পারবে না। ডিপ স্টেট কি করে কাজ করে বোঝা গেল? আশা করি জিওপলিটিক্যাল টার্মস এবং টার্মিনোলজি ছাড়া ইজিলি বোঝালাম। এরকম বিভিন্ন দেশে ডিপ স্টেট আছে, বিভিন্ন দেশের ডিপ স্টেট বিভিন্ন দেশে আছে। ভারতবর্ষেরও হয়তো, আমি বলছি না, নিন্দুকেরা বলেন, এরকম এজেন্ট বিভিন্ন দেশে আস্তে আস্তে তৈরি হচ্ছে। ভারত সরকার যত স্ট্রং হচ্ছে, ভারতও চাইবে বিভিন্ন দেশে আমার ইনফ্লুয়েন্স থাকুক। হ্যাঁ, আমরাও ভারতবাসী হিসেবে চাইবো যে ভারত নৈতিক অবস্থান নিয়ে যেন সবসময় চলে, যেটা চলেছে, যে আমরা কোনো দেশের খারাপ যেন না করি, আমাদের ইনফ্লুয়েন্স দিয়ে আমরা যেন সব দেশে ভালো করতে পারি। বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমাদের আত্মীয়, তাই না? ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি, আমাদেরও ভালো হোক, বাকিদেরও ভালো হোক। বাট আমেরিকা তো আমেরিকার চিন্তায় চলে। এই থিওরি, ডিপ স্টেট থিওরি যারা বলছেন, তারা কিছু প্রমাণ নিয়ে আসছেন। তারা বলছেন, দেখুন, সোনাম ওয়াংচুকের সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কি ভাব গলা জড়াজড়ি করে। মোহাম্মদ ইউনুস যে ডিপ স্টেটের এজেন্ট সেটা এখন সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। সোনাম ওয়াংচুক এনার সঙ্গে কি করছেন এত গলা জড়াজড়ি করে? তাহলে কি বন্ধুত্ব, পরিচয়, আলাপ আলোচনা সেই তখন থেকেই? পুরনো ছবি এটা। অনেকে বলছেন যে সোনাম ওয়াংচুক, তাকে তো আমেরিকা প্রচুর পুরস্কার অ্যাওয়ার্ড দিয়েছে, লাস্ট কিছু বছর ধরে আস্তে আস্তে কি তৈরি করা হচ্ছিল সোনাম ওয়াংচুকের নাম ডাক, রোলেক্স অ্যাওয়ার্ড থেকে শুরু করে, অশোকা ফেলোশিপ থেকে শুরু করে, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড থেকে শুরু করে, গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার থেকে শুরু করে, CNN IBN রিয়াল হিরোজ অ্যাওয়ার্ড পর্যন্ত। তো এত কিছু আমেরিকা ভারতবর্ষের উন্নতির জন্য করে দিল, ভারতবর্ষের একজন সায়েন্টিস্টকে এত অ্যাওয়ার্ড দিয়ে দিল, এবং ফরেন ফান্ড, সোনাম ওয়াংচুকের যে এনজিও আছে সেখানে ফরেন ফান্ডও আসছে। সোনাম ওয়াংচুক তো ভারতের উন্নতির জন্য কাজ করেন বলে সবাই জানে। বিদেশের লোকরা এত মহান, ভারতের উন্নতির জন্য টাকা দিয়ে যাচ্ছে সোনাম ওয়াংচুকের এনজিওকে, কেমন একটু লাগছে। তো তাদের বক্তব্য যে সোনাম ওয়াংচুক হতে পারেন ডিপ স্টেটের এজেন্ট, যাকে দিয়ে দীর্ঘদিন ধরে এই প্লটিং তৈরি হচ্ছিল, যে 370 ভারতবর্ষ যে সরিয়ে দিয়েছে সেটা ভারতবর্ষের একটা মারাত্মক মাইলস্টোন। এবং তার পরের বছর থেকেই শুরু হয়ে গেছিল সোনাম ওয়াংচুকের আন্দোলন, যে 370 সরিয়ে জম্মু কাশ্মীর লাদাখ শান্ত করবে, দাঁড়াও, নতুন অশান্তি এখানে আমরা ঠিক তৈরি করে দেব, বলছেন অ্যানালিস্টরা অনেকে। এবং অ্যানালিস্টদের অনেকের বক্তব্য যে দেখুন, ডিপ স্টেট এতটাই চালাক যে একই জিনিস কিন্তু ওরা রিপিট করবে না। তাই কখনো এরা জাত, ভাষা, ধর্ম, জায়গা, প্রফেশন সব আলাদা আলাদা চুজ করে। তাই দেখুন, কখনো শারজিল ইমামদের চুজ করেন ডিপ স্টেটরা, কখনো ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা উমর খলিদদের ছাত্র, তাদের চুজ করে। রিলিজিয়ান কি? মুসলিম। পেশা কি? ছাত্র। জায়গা কোথায়? দিল্লি। আবার কখনো কৃষক আন্দোলনের ডিপ স্টেটের একটু উৎসাহ থাকে, পেশা কি? কৃষক। ধর্ম কি? শিখ। জায়গা কোথায়? পাঞ্জাব, হরিয়ানা। আবার কখনো ভাষা আন্দোলনের ডিপ স্টেটের উদ্যোগ থাকে, কোথায়? বেঙ্গলে হবে একটু, বাঙালি, বাংলা ভাষা। জায়গা? ওয়েস্ট বেঙ্গল। কেস? ভাষা। আবার কখনো জাত নিয়ে একটু শুরু হবে, গুজরাটে খেয়াল করবেন কিছু বছর আগে ওই প্যাটেল ইত্যাদি তারা ওবিসি সংরক্ষণের জন্য শুরু করে দিয়েছিল মারামারি। এই রিসেন্টও দেখবেন ওই জাতি গণনা নিয়ে শুরু হয়ে গেছিল। আবার কখনো বুদ্ধিস্ট। জায়গা কোথায়? লাদাখ। পেশা কি? বিজ্ঞানী, সমাজকর্মী, এনজিও, তাদেরকে দিয়ে শুরু করে দেওয়া যাবে ডিপ স্টেটের কাজ কারবার। তো দেখুন, ডিপ স্টেট না কোনো প্রবলেম দেশে ক্রিয়েট করে না, দেশে রয়েছে এরকম কোনো প্রবলেমকে তারা হাইজ্যাক করে এবং তাদের তৈরি কোনো নেতা তাকে ওই আন্দোলনের মুখ বানিয়ে দেয়। বাট প্রবলেমটা দেশেই থাকে, যেগুলোকে আমরা বলি ফল্ট লাইন। তো একটা দেশে ওরা আগে প্ল্যান লাগায় যে 20টা প্রবলেম আছে, তো এই 20টা প্রবলেমকে লিড করে আন্দোলন করতে পারবে এরকম 20টা আলাদা আলাদা জায়গার মানুষ চাই, যারা লিড করে
যখন আমাদের যেটা দরকার পড়বে সেখান দিয়ে আগুন লাগিয়ে দেবে। এই হলো যারা জিওপলিটিক্যাল থিঙ্কার, তাদের অ্যানালিসিস বা তত্ত্ব এই জায়গায় আসছে। তো এই মুহূর্তে যেটা খবর, দুটো বড় আপডেট, যে ভারত সরকার সোনাম ওয়াংচুকের এনজিওর যে বিদেশি ফান্ডের লাইসেন্স ছিল সেই লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, যে বিদেশ থেকে আর কোনো টাকা যাতে ঢুকতে না পারে, এবং ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুককে লে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবার দেখুন, আপনারা বলবেন স্যার আপনার কি মতামত? আমার মতামত খুব ক্লিয়ার। নাম্বার ওয়ান, ভারতবর্ষের মধ্যে হচ্ছে একটা ঘটনা, ভারত সরকারের যাবতীয় যা মেশিনারি আছে, পুলিশ প্রশাসন, আর্মি, ইন্টেলিজেন্স, তারা ব্যবস্থা নেবে। আমি আপনি কোনো ভুলভাল নিজের মতামতের কমেন্ট করে দেব না। দুই, ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে, প্রমাণের ওপর ভিত্তি করে ভারতবর্ষের বিচার বিভাগ বিচার করবেন। আমি আপনি এটা সেটা এটাই হয়েছে বলে ইললজিক্যাল কমেন্ট করে দেব না। ভরসা রাখুন বিচার বিভাগের ওপর এবং আমাদের ইনস্টিটিউটগুলোর ওপর, এজেন্সিগুলোর ওপর। তিন, যে কোনো সমস্যা দেশে থাকুক, লাদাখের স্টেটহুড ডিম্যান্ড থেকে শুরু করে দুটো এমপির ডিম্যান্ড, যে কোনো, কেউ যদি মনে করে যে 4 জন মানুষের জীবন নিয়ে নেব, মেরে কেটে দখল করে নেব, তাহলে সেটা ভুল। আই রিপিট, কেউ যদি মনে করে যে আমার নিজের কথা প্রতিষ্ঠার জন্য আমি লোককে খুন করব, তাহলে সেটা ভুল। সেটা যে দেশ হোক, যে ভাষা হোক, যে জাতি হোক, যে ধর্ম হোক, যারাই হোক না কেন, এটা গণতন্ত্র হতে পারে না। কেন জানেন তো? সব সময় আপনার মনে হয় যে আমিই ঠিক এবং ও আমার বিরোধী, বেটা কিছুতেই ওকে যুক্তিতে আমি বোঝাতে পারছি না যে ও ভুল, লোকে ভাবছে ও ঠিক, সবাই মিলে পিটিয়ে একে সরকার থেকে সরিয়ে দিই। হয়তো সত্যিই আপনি ঠিক, হয়তো যে সরকারে রয়েছে কোনো জায়গায়, আপনার পাড়ায়, মানে গ্রাম পঞ্চায়েতে, জেলায়, রাজ্যে, কেন্দ্রে, সে ভুল, বাট আপনি ওকে পিটিয়ে সরিয়ে দেবেন তো? ও হয়তো মার খেয়ে সরেও গেল। বিশ্বাস করুন, আপনারা ক্ষমতায় এলেন, মানে আপনার দল, আপনার মতাদর্শের দল বা কেউ একটা, যখন সে ক্ষমতায় থাকে না, তখন মনে করে যে এইটাই পৃথিবীতে সারা জীবন চলবে, আমাদের আর কেউ উৎখাত করতে পারবে না। পৃথিবীতে আচ্ছা আচ্ছা মহারাজ, নবাব, তাদের ফ্যামিলির লোককে খোঁজ নিয়ে দেখুন, আজকে হয়তো 15,000 টাকার চাকরি করে। কোথায় একটা পড়ছিলাম যে মোগল নবাবদের বংশের লিনিয়েজের কেউ হাওড়ায় সাইকেলের টায়ার সারায়, মানে সাইকেলের টায়ার টিউব পাংচার সারায়। কোথায় তাদের সেই দাপট, সেই ফ্যামিলি, সেই বংশ? আপনার এলাকায় হয়তো বাবা দাদুর কাছে শুনবেন দোর্দণ্ড প্রতাপ নেতা, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তাকে হয়তো পাশের বাড়ির লোকটা আজকে পাত্তাও দেয় না। 15, 20, 25 বছরে এমন চেঞ্জ হয়ে গেছে অবস্থার, তাই না? তো আপনি তো দলবল নিয়ে মেরে পিটিয়ে খুন করে ক্ষমতায় চলে এলেন এবং আপনি ভাবলেন আমরা দেশের ভালো করব। বিশ্বাস করুন, দিন এক যায় না, 15-20 বছর পর ওটা আবার রিপিট হবে। অন্য কোনো দলও ভারী হবে, তারাও ভাঙচুর, গুন্ডামি, খুন, হত্যা করে আপনাদেরকে সরিয়ে আবার তারা পাওয়ারে আসবে। এটা কাঙ্ক্ষিত নয়। আজকে আপনি ভাবছেন মরুক 40 জন, এরা মরলে রাজ্যটা বা দেশটা শান্তি পাবে। বিশ্বাস করুন, যখন হঠাৎ করে ওরকম মব খেপে যাবে 20 বছর পর, উল্টো দিক থেকে অ্যাটাক আসবে, আবার 400 জন মরে যাবে এবং তার মধ্যে আপনার নিজের কেউ থাকবে, ভুলতে পারবেন না এবং ক্ষমা করতে পারবেন না সারা জীবন। তো ভারতবর্ষ সবসময় গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্র মানে আপনি হতে পারে এ পার্টির সমর্থক এবং এ পার্টি হয়তো সত্যি ভালো পার্টি, বি পার্টি হয়তো রুলিং, এরা খারাপ পার্টি। ভারতবর্ষের সিস্টেম বলে এদেরকে মেরে ধরে আগুন লাগিয়ে খুন করে এ পার্টি পাওয়ার দখল করবে না, এটা নিয়ম নয়। হয়তো আরো 10 বছর বি পার্টি দুবার ভোটে জিতে আসবে, আপনার পাড়ায়, আপনার রাজ্যে, জেলায়, মিউনিসিপ্যালিটিতে, কেন্দ্রে, যেখানে হোক। আপনি আপনার মতাদর্শে স্টিক থাকলে একদিন না একদিন আপনি মানুষকে বোঝাতে পারবেন যে আমরাই ঠিক, এরা ভুল। সেদিন মানুষ আপনাদের ভোট দেবে, গণতান্ত্রিক পথে ভোটে জিতে আপনারা আসবেন এবং এসে
তারপর আপনাদের যে কাজগুলো সেগুলো করবেন, তাতে যা যা ভুল বেরোবে এরা আবার মানুষকে বোঝাবে। দিস ইজ সিস্টেম, ভদ্র সিস্টেম, এতে কারোর জীবন যাবে না। আর যখনই মনে হবে না মেরে ধরে করে নেব, রক্তের বিনিময়ে রক্তই আসবে, ও জীবনে শেষ হবে না। এখন আপনার ভালো লাগতে পারে, 15 বছর পর তখন আপনার ভালো লাগবে না, যখন আপনার এগেনস্টে ওটা হবে। তো ভায়োলেন্স ইজ নট দ্য আনসার। যে রাজ্যে, যে দেশে, যে পাড়ায়, যে জেলায়, যেখানে হোক, কোনো দিন আনসার হতে পারে না ভায়োলেন্স। এটা তো গেল রাজনৈতিক যে সমস্ত লড়াই, মারপিট, গুলি ইত্যাদির কথা। আর ডিপ স্টেট যদি সত্যি হয়, দেখুন, ভারতবর্ষের এজেন্সি এবং বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখতে হবে, এবং আমরা এমন কোনো মতামত কোথাও দেব না, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, বা এমন কোনো আচরণ কোথাও করব না যেখানে ভারতবর্ষের যে ইন্টিগ্রিটি, আমাদের যে ঐক্য, সেটা কোনোভাবে ফাটল ধরতে পারে। রাইট? এটুকুই বলবো। আশা করি পুরো আলোচনার যতগুলো অ্যাঙ্গেল হতে পারত পুরোটাই আপনাদের বোঝাতে পেরেছি। এবার বাকি আপনারা নিজেদের যা যা মন্তব্য সেগুলোও কমেন্ট বক্সে রাখবেন। আমি হয়তো রিপ্লাই করতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকের মন্তব্য আমি পড়ে দেখতে চেষ্টা করি। নমস্কার, ভালো থাকবেন সবাই। কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে।